ওফ, ওই একটু চুষে দাও না প্লিজ। কেন? আহ, বৃষ্টির মধ্যে চুষতে তো মজা বোঝো না পিচ্ছি। কেউ দেখে ফেললে সমস্যা হবে। বলছি চুষে দিতে, ব্যাস দেবা। এত কথা বলো কেন তুমি? আবার অনেক লজ্জা করছে। তাহলে ছাতার ভেতরে ঢোকো। হ্যাঁ, ঢুকলাম। এবার? এবার কি মানে? তুমি কিছু বোঝো না নাকি? না, আমি বুঝি না, বুঝিয়ে বলো। আরে বাবা, একে তো শীতকাল, তার মধ্যে বৃষ্টি। বৃষ্টি হলে তো আমার ঠোঁট শুকিয়ে যায়। তাই একটু আদর করে ভালো করে দাও, বুঝলে পিচ্ছি? না, এখন কিছু করতে পারবো না। ছাতাটা আরেকটু আমার কাছে নিয়ে আসো। বৃষ্টির ভেতর প্রতিদিন আমি ছাতা ছাড়া বের হন কেন? বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বুঝি? নাকি প্রতিদিন আপনাকে আমি ছাতা দিয়ে আসি, এটা আমার দোষ? মা ঠিকই বলে, কিছু মানুষের উপকার করতে নেই, তারা বারবার সেই উপকারে হাসিল করতে চায়। কাল থেকে ছাতা নিয়ে বের হবেন, বুঝলেন? আমি আর আসবো না, যত সব। এক নিঃশ্বাসে কথাগুলো বলল রিনি। তার চেহারার দিকে তাকিয়ে রইলাম বেশ খানিকক্ষণ। কি সুন্দর চেহারা তার। আমি যতবার তাকাই ততবারই মাশাল্লাহ উচ্চারণ করে ফেলি। এই উচ্চারণ করাটা প্রতিবারই থাকে মনে মনে। কিন্তু সমস্যা হয় দাঁড়িয়েছিল পরশুদিন। সেই নিয়ম মাফিক আমার জন্য ছাতা নিয়ে তার বাসা থেকে নিচে নামে। তখন তাকে দেখে একটু বড় স্বরেই বলে ফেলেছিলাম মাশাল্লাহ। সে আমার এমন কথা শুনে থতমত খেয়ে গেল। তারপর এদিক সেদিক তাকিয়ে চেহারায় গম্ভীর একটা ভাব এনে প্রস্থান করেছিল। ভাগ্যিস আর বেশি কিছু বলেনি, না হয় লজ্জায় তার সামনে এসে দাঁড়ানোর সেই দুঃসাহস আমার আর হতো না। কি হলো, চুপ করে আছেন কেন? মুখে থেকে কি শব্দ বের হচ্ছে না? রিনির কথায় আমি একটু নড়ে চড়ে দাঁড়ালাম। আসলে এতক্ষণ তার চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। এভাবেও কেউ কি কারো দিকে তাকিয়ে থাকতে পারে? নিজেকে নিজেই প্রশ্ন করলাম। উত্তর মেলানোর চেষ্টায় আছি, হয়তো পারে, কিন্তু আমার ক্ষেত্রে তা যে সম্ভব নয়। এটা শুধু আমিই নই, ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বাড়ির সবাই জানে। গত সপ্তাহে মেয়ে দেখতে গেছিলাম মা আর বাবার সাথে, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। সাথে সাথে বড় ভাই আর ভাবিও ছিলেন। ফাত্রি যখন চায়ের ট্রে নিয়ে আমার সামনে এসে চায়ের কাপ ধরলো, তখন আমি পুরোপুরি ঘাবড়ে যাই। সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানেন, ব্যাস এইটুকু। আর কোনো কথা বলার আগেই সে চায়ের কাপ আমার দিকে এগিয়ে দেয়। আমি হাত বাড়িয়ে নিই, সেই নিতে যাব, ঠিক সেই মুহূর্তে আমার হাত কাঁপতে শুরু করে দেয়। কি একটা লজ্জাকর অবস্থায় পড়ে গিয়েছিলাম। মুহূর্তে আমি সামনের দিকে তাকাতেই দেখলাম পাত্রীর মা আমার দিকে বেশ বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন। পাশ থেকে বড় ভাই বললেন, কি করিস রে হারামজাদা? কাপটা নে হাতে। হাত কাঁপছে কেন রে এত তোর? আমি বড় ভাইকে কিছু বলতে যাব, এমন সময় মা আমার দিকে তাকিয়ে আস্তে করে গলার স্বর চেপে বললেন, বেইজ্জতি করাবি নাকি আমাদের? হাত ছাড়। তোর হাত কাঁপছে কেন রে? তাড়াতাড়ি চায়ের কাপটা দে। আমি হাত আরেকটু বাড়াতে যে চাইলাম, ঠিক সেই মুহূর্তে পাত্রী তার হাত গুটিয়ে নিয়েছে। চায়ের কাপ আবারও ট্রেতে রেখে দিলেন। আমি কেমন যেন লজ্জায় পড়ে গেলাম। আমি হাত বাড়ালাম, অথচ চায়ের কাপ নেই। ব্যাপারটা এমন ঘটল যে বহুদিন অপেক্ষা করে থেকেছিলাম বৃষ্টির জন্য। যে বৃষ্টি আসলো আমি ভিজতে গেলাম ঠিক, কিন্তু বৃষ্টি উধাও হয়ে রোদে পরিণত হলো। বেশ খারাপ একটা অবস্থা। আমি শিহুর
আমার বাম পক্ষের বড় ভাই আর ডান পাশে মা। দুজনেই পরবর্তীতে যে কোনো এক পাশে যদি বাবা বসতেন তাহলে নির্যাতন এতক্ষণ আমার কান মলে দিতেন ধরে। শুধুই কান মলে দিয়েই তিনি ক্লান্ত হতেন না, এই কান মলে দেওয়ার পাশাপাশি আমাকে অনেক বকাও দিতেন। এসবে বকা বললে ভুল হবে, পারফেক্ট হবে যদি খালি গন্তব্য করি। আজব, আপনি কিছু বলছেন না কেন? বোবা হয়ে গেলেন নাকি? অবশ্যই আপনি এটা ছাড়া আর কিছু পারেন কি? রিনির কথা এবার একটা হালকা কাশি দিয়ে মুখের ধরন বদলানোর চেষ্টা করলাম। এতক্ষণ চেয়ে থাকলাম ওর দিকে, ভাবতো কেমন জানি লজ্জা লাগছে। এবার মুখ খুললাম কিছু বলার জন্য, কিন্তু কোনোভাবেই কিছুই বলতে পারছি না। রিনির সামনে আসলে কেমন জানি আমার ভেতর থেকে কোনো শব্দ বের করতে পারি না। সব কিছু যেন গুলিয়ে বসি। এবার কোনোরকম শব্দ করে কথা বলার চেষ্টা করলাম। ইয়ে মানে আ- আপনি যেন কি জিজ্ঞেস করেছিলেন? আমি যে হাত বাড়িয়েও চায়ের কাপ না পেয়ে আর একটু লজ্জায় পড়লাম তা ঠিক সবাই বুঝতে পেরেছেন, বিশেষ করে পাত্রীর বাবা। তিনি পরিবেশকে স্বাভাবিক করে দিয়ে বললেন, মা, আবার দাও চা শয়নকে। তিনি তার বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন। আচ্ছা, আমার সামনে আবারও হালকা ঝুঁকে বললেন। চা নিন। তার কণ্ঠটা এত মধুর ছিল যে আমি মুহূর্তে যেন তার সেই মধুর কণ্ঠে হারিয়ে যাচ্ছিলাম। ধীরে ধীরে হাত বাড়ালাম, পাত্রীর হাত থেকে চায়ের কাপ নিচ্ছি। এমন সময় দেখলাম আমার হাত আবারও কাঁপছে। কি একটা লজ্জাকর অবস্থায় যে পড়েছিলাম সেদিন, তা বলে বোঝানো মুশকিল। বাবা বেশ রাগে চোখে আমার দিকে তাকালেন, তারপর পাত্রীর বাবার উদ্দেশ্যে বললেন। শয়ন একটু লাজুক টাইপের, ওর এই লজ্জার কারণে কখনো কোনো অনুষ্ঠানও যেতে পারতো না। মানে মেয়েদের একটু লজ্জা বেশিই পায়। বাবা এসব আমার হয়ে সুপারিশ গাইলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে উনি বিষয়টিকে স্বাভাবিক করে দেওয়ার জন্য এসব বলেছেন। এমন সময় যদি বাবা আমায় একা পেতেন তখন কি হাল করতো আমার, তা ভেবে ভয় ঢুকলো বুকের ভেতর। সে যাই হোক, আমার এমন অবস্থা দেখে পাত্রীর বাবা এসে আমার সামনে আরেকটা টি টেবিল রাখলেন। ওনার মেয়ের উদ্দেশ্যে বললেন। এইখানে রাখো। পাত্রী ঠিক সেই কাজ করলো। তার বাবার কথা মতো চায়ের কাপ টেবিল রেখে তার মায়ের পাশে গিয়ে বসলেন। বলছি যে আপনি প্রতিদিন ছাতা ছাড়া বের হন কেন? প্রতিদিন কি আমি এখানে থাকবো? হুট করে আমি না থাকলে যদি আপনি বৃষ্টিতে ভিজে যান, তখন কি হবে? আপনার জ্বর এসে যাবে, না হয় ঠান্ডা লেগে যাবে। আমি চাই যে আমার জ্বর আসুক। কথাটা অনেক কষ্টে পেট থেকে বের করলাম। আমার এমন প্রশ্ন উত্তরে রিনি যে অবাক হয়ে বেশ, তা আমি ঠিকই বুঝতে পেরেছি। সে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে রইল কিছুক্ষণ আমার দিকে, তারপর চোখ বড় বড় করে বললেন। আপনি কি ঠিক আছেন? মানে কিছু হয়নি তো আপনার? এসব বলতে বলতে আমার কপালে হাত দেয় রিনি। মুহূর্তেই আমার শরীরের বিদ্যুৎ চমকে গেল। প্রিয় মানুষের প্রথম স্পর্শে এমন হয় বুঝি। তারপর আমার কপাল থেকে হাত সরাতে সরাতে বলল। কই, না তো, জ্বর তো নেই শরীরে। তাও এমন কথা বের করতে পারলেন কিভাবে আপনার মুখ থেকে? মানে ঠিক আছে, মানে ঠিক আছেন তো আপনি? কেমন কেমন যেন লাগছে। আমি মুচকি হেসে বললাম, আমি পুরোপুরি ঠিক আছি। আসলে আপনাকে বলবো বলবো বলে আমার অনুপস্থিতিতে যতক্ষণই থাকি ততক্ষণই কত হাজার কথা ভাবি, কিন্তু আপনার সামনে আসলে যেন কিছুতেই বের করতে পারি না কিছু। হুট করে মনে হয় আমি বোবা হয়ে গেলাম। না তো, কি অদ্ভুত কাণ্ড তাই না? আমার কথা শুনে রিনি তার হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি কি স্বপ্ন দেখছি নাকি? একটা চিমটে কাটেন তো। আমার যে বিশ্বাসই হচ্ছে না আপনার বোবা মুখে বলি ফুটেছে। ভাবি বাবা মায়ের কথাবার্তার এক পর্যায়ে গিয়ে বড় করে বললেন।
বাবা, এদের বোধহয় একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত। তাদের কোনো সমস্যা থাকলে তা জানতে পারবে। আর এখন তো এটা স্বাভাবিক, পরিবারের পছন্দ হলে পাত্রপাত্রীকে আলাদা কথা বলতে দেয়া। ভাবির কোনো কথায় বাবা মা খান করেন না। এবারও তার ফল দেখলাম। বাবা পাত্রীর বাবাকে বললেন, তাদের তো একটু বোঝাপড়া থাকতে পারে, কি বলেন ভাই? বাবার এমন কথায় পাত্রীর মায়ের দিকে তাকালেন পাত্রীর বাবা। তিনি মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর আমায় ছাদে নিয়ে যেতে বললেন, কিন্তু ভয় করলো আমার। যেখানে হাত থেকে এক কাপ চা নিতে পারছি না, সেখানে একা গিয়ে কথা বলবো কিভাবে? বড় ভাইকে ইশারা দিয়ে ডাকলাম। বললাম, আপনি সব হাসছেন, আমার খুব ভয় করছে। বড় ভাই মজা করলো সাথে যেতে বলাতে। রাগ হলো বেশ। ভাবি যেতে বলাতে তিনি জবাব দিলেন, তোমরা স্বামী স্ত্রী কত পার্সোনাল কথা থাকতে পারে, তা কি আর আমাদের শোনা উচিত হবে? না ভাই, তুমি যাও বরং। শেষমেশ একাই উঠতে হলো ছাদে। পাত্রীর মুখোমুখি দাঁড়ালাম। কেন যেন ঘামতে শুরু করলাম। পুরো শার্ট ভিজে একাকার হয়ে গেছে। আধ ঘন্টা পরে নিচে নামলাম। বাড়ি চলে আসার পরেও বাড়ি থেকে বাবাকে কল করে বলবো, আমি যতদিন না পাত্রীর সাথে ঠিকভাবে কথা বলতে পারছি, ততদিন বিয়ে আটকে থাকবে। কথা বলতে যত দেরি হবে, বিয়ে তত পিছবে। রিনির দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, আপনি সেদিন যত প্রশ্ন করেছিলেন, সব প্রশ্নের উত্তর কিন্তু আমার জানা ছিল। সেই মুহূর্তে আপনি ছাড়া অন্য কেউ থাকলে আমি ঠিকই প্রশ্নোত্তরের সব প্রশ্নের জবাব দিতাম। কিন্তু আপনার সামনে কেমন যেন আমার কথা আটকে যাচ্ছিল। আপনার প্রতি এতই দুর্বল হয়ে পড়েছিলাম যে তা শুধু মনের মধ্যে সীমাবদ্ধ না থেকেও তা আমার গলা অব্দি এসে আটকিয়েছে, যার কারণে কিছুই বলতে পারিনি। আমার কিন্তু প্রশ্নগুলো সব মনে আছে। আপনি প্রথমেই জিজ্ঞেস করেছিলেন, এক আকাশ পরিমাণ কি কেউ কাউকে ভালোবাসতে পারে? যদি হ্যাঁ হয়, তবে তার পক্ষে যুক্তি দেওয়া লাগবে। এটা বলছি, আমার পৃথিবীটা বিশাল না। আমি আমার পরিবার আর এই আপনাকেই ঘিরেই। আমার এই পৃথিবীর আকাশ যতটুকু ঘিরে, তার সবটুকু আপনার বিদ্যমান। ধরতে পারেন আপনার আমার আকাশ। আপনাদের ছাড়া আমার এই কল্পনা করা যায় না, কোনোভাবেই না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, আমার চাচাতো বোনের প্রতি তার স্বামীর ভালোবাসা দেখেছি। আমি চাচাতো বোনের স্বামীর মতো স্বামীর প্রার্থনা করতাম। যেটা আপনি কি জানেন, গত মাসে তাদের ডিভোর্স হয়। আচ্ছা, এমন কেন বলতে পারেন? তাদের সেই ভালোবাসা হুট করে ফুরিয়ে গেল কিভাবে? আপনার কাছে কি এর আদৌ কোনো জবাব আছে? রিনি, আমরা কেন জানেন স্বার্থপর। আমরা নিজেদের নিয়ে ভাবি, নিজেদের স্বার্থের পিছনে ছুটি। আমার হাত যে ভরসা করে চেপে ধরেছে, তার মাঝে মধ্যে ভুলে যাই তার আসে অবহেলা। ধীরে ধীরে ভালোবাসার কমতি শুরু হয়। আর যে সম্পর্কে ভালোবাসার কমতি থাকে, সেখানে সংসার মানেই একটা ঝামেলা। হ্যাঁ, অনেকে এই কমতি ভালোবাসা নিয়েই দিব্যি পুরো জীবন পার করে দেয়। এই পার করে দেওয়াটাই হচ্ছে কারণবশত বিভিন্ন কারণে তারা ডিভোর্স যেতে পারে। হয়তো সমাজ, না হয় বাচ্চা কাচ্চার প্রতি মায়া মমতা। আপনাকে আমি এটুকু ভরসা দিতে পারি, আমি ভালোবাসার ঘাটতি রাখবো না কখনো। আমার কথা শুনে রিনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। তার দু চোখে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। আমি ছাতা ফেলে দিলাম। কাঁদলে মনটা হালকা হয়, তার এখন একটু কাঁদা উচিত। তাকে আটকানো ঠিক হবে না। এইবার আমি বললাম, আমার এদিকে কোনো কাজ নেই মেয়ে, তোমাকে একটু দেখবো বলে তোমার এদিকে আসি। আমার ইচ্ছে করে এই বৃষ্টিতে তোমার নিয়ে একটু ভিজি, তোমার হাতে হাত রেখে একটু বৃষ্টির কান্না অনুভব করি। আমার কথায় মুচকি হেসে দিয়ে রিনি বলল, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? না বুঝলে কি আর প্রতিদিন এই টাইমে বৃষ্টির অপেক্ষা করি? আর বৃষ্টি এলেই ছাতা নিয়ে ব্যালকনিতে শুধু শুধু আসি? রিনির কথায় আমি অবাক হলাম, তাই একটু হেসে বললাম। তারপর বললাম, এই মেয়ে, আজকে কিন্তু তোমার চোখে মুছে দিব না। যত ইচ্ছে বৃষ্টি ঝরাতে পারো, তবে কথা দিলাম, এমন বৃষ্টিতে তুমি আমি ভিজবো সারাটা দিন সারাটা রাত, কিন্তু তোমার চোখের বৃষ্টি ঝরতে দিব না কখনো। বুঝছো মেয়ে? সো গল্পটি এই পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।